সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, 3টি ভাগে ভাগ করা হয়েছে। ইমিগ্রেশনের 3টি অংশ থাকবে এবং আরেকটি অংশ হাউজিং মার্কেট আপডেট থাকবে, কারণ মাসের শেষ দিন নয়, কিন্তু আমার আজকের আপনাদের সাথে প্রোগ্রামের শেষ দিন, কাজেই আগামী সপ্তাহে যখন আপনাদের সাথে দেখা হবে তখন এপ্রিল মাস থাকবে। ওকে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এপ্রিল মাসে কী হতে যাচ্ছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। সো আজকের প্রোগ্রামের এই অংশে আমি আপনাদের কাছে হাউজিং মার্কেটের আপডেট তুলে ধরবো প্রথম অংশে, এবং আমরা যেই সমস্ত বিষয় কভার করব সেটি হচ্ছে হোম প্রাইসেস, ইন্টারেস্ট রেট, এবং যে লুকায়িত খরচ, হিডেন কস্ট আমরা বলে থাকি, সেগুলো কেমনভাবে বাড়ছে এবং সেই খরচগুলো কি সেটি আমি তুলে ধরবো আপনাদের কাছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এটি উই পে অ্যাটেনশন, কারণ এটি এখন বড় আকারে ধারণ করবে। ওকে, চলুন তাহলে শুরু করি হোম প্রাইস থেকে। আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে 5 বছরের চার্ট। আমরা বলে থাকি মিডিয়ান হোম প্রাইস, আপনারা সহজভাবে বোঝার জন্য ধরে নেবেন অ্যাভারেজ হোম প্রাইস ইন দ্য ইউএস। এই মুহূর্তে এটি বলছে, বা এখানে যেখানে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে $4,29,226। আপনি যেখানে থাকেন সেখানে কম বেশি হবে, এটি অ্যাভারেজ প্রাইস সমস্ত আমেরিকা মিলে, কাজেই যেটি আপনি দেখছেন সেটি কম বেশি হবে। ওকে, এবং এই পরিসংখ্যানটি আমাদের বলছে যে এই বাড়ির দাম গত বছরের তুলনায় এবছর বেড়েছে 0.9%, অর্থাৎ আপনি ধরে নিতে পারেন 1% কমেনি, বেড়েছে। সো এটা পরিষ্কার হয়ে যাবেন যে অনেকেই যখন বলে থাকে যে বাড়ির দাম বাড়ছে, ইরানের যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এবং তেলের দাম বাড়ছে, হাউজিং মার্কেট হয়তো ক্র্যাশ হতে পারে। সো দের ইজ নো ক্র্যাশ, হাউজিং মার্কেট পড়েনি, দামও কমেনি, ক্র্যাশের তো প্রশ্ন উঠে না। ডিউরিং দ্য লাস্ট crashing of the market crash, যেবার হয়েছিল 2008 সালের কথা বলছি, অ্যাভারেজ হোম প্রাইস তখন পড়ে গিয়েছিল, পতন হয়েছিল 30%। সো 30%, ইট ফেল বাই অ্যাপ্রক্সিমেটলি 30%। অ্যাগেন এই মুহূর্তে হোম প্রাইসেস আর আপ, বেড়েছে গত বছরের তুলনায় 0.9%। ওকে, মেবি আপনি হয়তো এগ্রি করবেন হোম প্রাইস ওকে ক্র্যাশ করেনি, ঠিক আছে, বাট মেবি আপনি মনে করছেন বা অনেকে ধরে নিচ্ছেন হয়তো একটি মানে বাড়ির দাম এরকমভাবে বেড়ে চলছে, একটা ক্রাশ হয়তো আসন্ন কোনো না কোনো সময়, রাইট, খুব তাড়াতাড়ি কোনো একটা সময়। আপনি হয়তো বিশ্বাসও করেন সেটা, এবং অনেকে আছেন একটু ওয়েট করছেন যে হয়তো বাড়ির দাম একটু কমবে কোনো না কোনোভাবে। ওকে, কিন্তু আসলে এটা কোথায়, আমরা বলি ইট বয়েলস ডাউন টু, এটা আসলে সমীকরণটা কোথায় মিলে? এটি হচ্ছে সিম্পল অর্থনীতির একটি ব্যাপার, সিম্পল ইকোনমিক্স, চাহিদা এবং যোগান, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। যদি আপনি একটু লজিক্যালি চিন্তা করেন, হোম প্রাইসেস যদি মনে করেন ক্র্যাশ হতে হবে মার্কেটে, তাহলে একটি জিনিস আপনাকে ধরে নিতে হবে, সাপ্লাই থাকতে হবে, প্রচুর পরিমাণ বিক্রয়যোগ্য বাড়ি বাজারে বিদ্যমান থাকতে হবে। সো ইউ নিড মোর সাপ্লাই দেন দের ইজ ডিম্যান্ড, চাহিদার তুলনায় সাপ্লাই অনেক বেশি থাকতে হবে। দ্যাট বিং স্যাড, আমরা যদি সাপ্লাই সাইড এখন দেখে নিব। সো দেয়ার আর কারেন্টলি, আমরা যদি একটু যদি পেছনেটা ফিরে যাই, ওকে, এই মুহূর্তে যেটা আপনারা দেখছেন চার্টে 1.7 মিলিয়ন বাড়ি আছে লিস্টেড ফর সেল, বিক্রয়যোগ্য বাড়ি। গত বছরের সাথেও যদি আমরা তুলনা করি, স্লাইটলি ডাউন গত 12 মাসের। সো সাপ্লাই সাইড ইজ ডাউন, বাট আমরা ধরে নিতে পারি মেবি ডিম্যান্ডও কমে এসেছে, মেবি দ্য ডিম্যান্ড হ্যাজ ফলেন মোর দেন দ্য সাপ্লাই, বাট নট রিয়েলি। না হলে আপনি দেখতেন হোম প্রাইস ক্র্যাশ করতো, হোম প্রাইসেস বা কমে তো নেই, উপরে গেছে। সো হোম প্রাইসেস যেটি আছে সেটি হচ্ছে হ্যাভ নট বিন ক্র্যাশিং, এটি কমে আসছে না, তার কারণ হচ্ছে সাপ্লাই যেই পরিমাণ আছে, বাড়ির যে পরিমাণ সাপ্লাই দরকার, ইটস বাড়ছে না। দ্য সাপ্লাইজ অফ হোম আর নট সার্জিং, কোনো মতেই সাপ্লাই বাড়ছে না, অর্থাৎ বিক্রয়যোগ্য বাড়ি। সো সাপ্লাই ইজ নট সার্জিং আপ। আপনি অনেকে মনে করবেন ওকে, মেবি নট ইয়েট, এখন পর্যন্ত না, মেবি ইট উইল, অনেকে মনে করবেন, রাইট। মেবি আপনি বলবেন যে সাপ্লাই হয়তো বাড়বে, অনেক ফরক্লোজারে চলে যাবে অনেকে, কারণ অর্থনৈতিক দুর্দশা বাড়ছে, আপনি হয়তো মনে করছেন ফরক্লোজার বাড়বে, এবং ফরক্লোজার হলে ম্যাসিভ একটি সাপ্লাই চলে আসবে ইন দ্য হাউজিং মার্কেট, রাইট। সো ইউ হ্যাভ টু
আহ, আমি যেটি বলার চেষ্টা করছি, আপনি কিভাবে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি ট্রাইং টু টেক ইউ ডাউন দ্য র্যাবিট হোল, অর্থাৎ লজিক তৈরি করার চেষ্টা করছি যারা এরকম মনে করেন, রাইট? সো ইয়েস, ফরক্লোজার বেড়েছে, দ্যাটস ট্রু, এই দিস ইট ইজ ট্রু। সো তার অর্থ কি সকালের আকাশে মেঘ দেখছি আমরা? ডাজ ইট স্পেল ট্রাবল? সো আই ওয়ান্ট টু শো ইউ এই তথ্য পরিসংখ্যান যেটি আপনারা এখন অন স্ক্রিনে দেখছেন। এটি হচ্ছে ফরক্লোজার অ্যাক্টিভিটি বাই ইয়ার, বছরের পর বছর ধরে কেমন চলছে ফরক্লোজার অ্যাক্টিভিটি সেটা। এই চার্টটি যেটি আপনারা দেখছেন এটি আসলে গোজ ব্যাক টু 2005, 2005 সাল পর্যন্ত ফেরত গেছে। আপনি যদি দেখেন ওয়ের উই স্ট্যান্ড, আমরা আজকে কোথায় আছি, আপনি যদি গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বরের 31 তারিখে যান, বছরের শেষ দিন, সো দ্য এন্ড অফ দ্য ইয়ার 2025, সেই সময় ফরক্লোজার ছিল 14%, 14%। ওকে, নাও টেক এ লুক অ্যাট দিস টাইনি বিট 2025-এ একদম শেষের দিকে, ওকে, 14%। অ্যান্ড ইউ উড সি, আপনারা দেখবেন ইটস নট অ্যালার্মিং, কোনোভাবে এটা কোনো সংকেত দেয় না যে বড় একটি সমস্যা তৈরি হতে যাচ্ছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, দেয়ার আর ফিউ ফরক্লোজার, যে পরিমাণ ফরক্লোজার ছিল ওই সময় ডিসেম্বর 2025, ডিসেম্বর 31st, 2025, অথবা এই মুহূর্তে যেই পরিমাণ ফরক্লোজার আছে রাইট নাও, 2025 সালের কাছাকাছিও নয়, 2005 সালের কাছাকাছিও নয়। অ্যান্ড লুক অ্যাট দ্য ফরক্লোজার অ্যাক্টিভিটি পিকড, আপনি যদি দেখেন যখন সর্বোচ্চ অবস্থা ছিল ফরক্লোজার অ্যাক্টিভিটি, সেটি ছিল 2012 সালে। সো ফ্রম 2005 ইট টুক 5 ইয়ার্স। 2005 সালে অবস্থার খারাপের দিকে যাওয়া শুরু করেছিল, 5 বছর লেগেছে ফরক্লোজার সর্বোচ্চ অবস্থায় যেতে। অ্যাগেন, আমরা 2005 সালের লেভেলের কাছাকাছিও নেই যখন ফরক্লোজারের কথা বলছি। অ্যান্ড জাস্ট সো দ্যাট ইউ নো, আপনারা সবাই যাতে জানেন, হোম প্রাইসেস, ওকে, ওকে, এটি অলরেডি আলোচনা করে ফেলেছি, চলুন পরবর্তীতে যাই। হোম প্রাইসেস, ওকে, did not borrow until 2012. ও, আমি একটু আগেটা যেতে চাই, আগের, ওকে, 2012 সালে যেটি আমি হাইলাইট করে রেখেছি সেটা যদি দেখেন, হোম প্রাইস কিন্তু একেবারে তলানিতে গিয়ে থাকেনি 2012 সালের আগে। 2005 সাল থেকে খারাপ অবস্থা শুরু হয়েছে, 2012 সালে গিয়ে সর্বোচ্চ অবস্থায় গিয়েছিল ফরক্লোজার। ঠিক সেই সময় হোম প্রাইস সর্বোচ্চ নিচে ছিল, একেবারে তলানিতে ছিল। সো ইফ ইউ ফলো দ্য সিমিলার ট্রাজেক্টরি, সেম পথ যদি আপনি আঁকেন একটি পেপারে, মেবি আপনি হয়তো আশাবাদী দলের লোক, তাহলে আপনি হোম মার্কেট ক্র্যাশ করতে পারে এরকম যদি মনে করে থাকেন, এখন থেকে যদি ধরেন 2026 সাল থেকে, তাহলে আপনি ধরে নেবেন 10 বছর পর, 8 বছর পর, অর্থাৎ 2034 সাল নাগাদ এরকম একটা কিছু হতে পারে। ওকে, অ্যাটলিস্ট আমরা যে গ্রাফ দেখছি, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখছি, যে পরিসংখ্যানগুলো দেখছি, তার নিরিখে আমরা এটাই বলতে পারি। তারপর মনে রাখবেন 2005 সালের সেই খারাপ অবস্থা, 2012 সালের সেই খারাপ অবস্থার একটি অন্যতম কারণ ছিল 2008 সালের গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ইট টুক এ গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস টু হাউজিং মার্কেট ক্র্যাশ করার জন্য। সো এইখানেই এই পরিসংখ্যান হচ্ছে যে বাড়ির দাম কমছে না, এই কথার এখানেই শেষ হয়ে যাওয়া উচিত। হোম প্রাইসেস অ্যাকচুয়ালি আর গোয়িং আপ, সাপ্লাই ইজ ডাউন, অ্যান্ড আমি কোনো রকমভাবেই তথ্য পরিসংখ্যান ঘেটে দেখতে পারছি না যে বিরাট সংখ্যক ইনভেন্টরি অনলাইন হবে এনি টাইম সুন, যে আপনার সাপ্লাই বেড়ে যাবে। সো ইউ হ্যাভ ফ্যানি মে, যারা বলছে তাদের পরিসংখ্যান অনুসারে, তাদের অ্যানালিটিক্সরা বলছেন যে বাড়ির দাম এই বছর বাড়বে 1.3%, 2026। রয়টার ইকোনমিক্স পোল অর্থাৎ জরিপ বলছে বাড়ির দাম বাড়বে 1.8%। হোম প্রাইস গ্রোথ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার, তারা বলছেন বাড়ির দাম এবছর বাড়তে পারে 3%। অ্যান্ড ইন মাই ওপিনিয়ন, আমি বলবো 2025-2026 সালে সম্ভবত এইরকমই থাকবে, ক্লোজ টু ফ্ল্যাট, 1-2% থেকে 3% পর্যন্ত। ইট ইজ বেসিকলি নো হাউজিং মার্কেট ক্র্যাশ, কোনো প্রাইস পড়ার কোনো রকম চিন্তা ভাবনা করাটাই হবে বোকামি। নাও লেটস টেক আ লুক অ্যাট মর্গেজ ইন্টারেস্ট রেট, ওকে, কারণ এইটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এটির আরেকটু বিস্তারিত আমি কিছুক্ষণ পরে তুলে ধরবো। দ্য 5 ইয়ার চার্ট যেটি আপনারা এখন দেখছেন, এটি আসছে ফেডারেল রিজার্ভের কাছ থেকে সরাসরি। এটি বলছে অ্যাভারেজ ইন্টারেস্ট রেট 30 ইয়ার ফিক্সড মর্গেজ ইন দ্য ইউএস, ওকে, অ্যাজ ইউ ক্যান সি, কোথায় আছে
6% উপরে, অ্যাকচুয়ালি 6.38 এরকম অবস্থায় আছে। এটি আমি আজ সকালে আমি যখন স্ক্রিপ্ট লিখছিলাম এই প্রোগ্রামের জন্য, তখন আমার মনে হয় ভোর 4টার দিকে নিয়েছিলাম, এখন হয়তো একটু এদিক সেদিক হয়েছে, বেড়েছে, কমেনি। ওকে, নাও কেন এটি হচ্ছে, ওয়াই ইজ দিস হ্যাপেনিং? তার কারণ হচ্ছে মর্গেজ ইন্টারেস্ট রেট কোরিলেটস, অর্থাৎ হাতে হাত ধরে চলাফেরা করে ইন্টারেস্ট রেট, যেটি 10 বছরের ট্রেজারি নোট আছে, 10-year ট্রেজারি নোট। সো চলুন দেখি এটির কি অবস্থা। সে ট্রেজারি নোট আপনি যেটি দেখছেন, এটি হচ্ছে 1 বছরের চার্ট, দিস ইজ আ 1-year চার্ট। এটির সাথে সাথে আমি দেখাবো 4-year চার্ট, চলুন 5-year চার্ট, যেটি আপনারা দেখছেন 5 বছরের চার্ট। ওকে, কেন? আপনি যদি দেখেন পিছনে ফিরে, ওকে, 10 বছরের ট্রেজারি নোট ছিল একেবারেই কম, একেবারে শেষের দিকে, একেবারে বাঁ দিকে আপনারা যদি দেখেন, একেবারেই লো, ইট ওয়াজ লো 2020 এবং বিয়ন্ড, রাইট? I mean, it was 1.4% ট্রেজারি নোট, 1.4% ছিল 10 years ট্রেজারি নোট। এবং স্বাভাবিকভাবেই মর্গেজ ইন্টারেস্ট রেটও ছিল 3% এবং তারও নিচে। নাও এই মুহূর্তে 10-year ট্রেজারি নোট 4.4%-এর উপরে আছে, 4.4%, এবং স্বাভাবিকভাবেই মর্গেজ ইন্টারেস্ট রেট বেড়েছে। গত সপ্তাহে যা ছিল তার আগের সপ্তাহে ছিল 5.98, 5.89, সেটি বাড়ছিল অল্প বিস্তর, কিন্তু এখন এটি বেরিয়ে দাঁড়াচ্ছে 6.38। নাও একটি জিনিস পয়েন্ট আউট করা দরকার, এবং যে ডান দিকে সবচেয়ে ডান দিকে দেখছেন, লিটল বিট আপ, লিটল টিক আপ, একেবারে ডান দিকে যেটি হাইলাইট করা আছে। ওকে, ওয়াই? এর কারণ হচ্ছে বর্তমানে যে সংঘাত চলছে, দ্য কনফ্লিক্ট ইজ গোয়িং অন রাইট নাও, এই ইরান যুদ্ধের কথা বলছি, ইরান ইসরায়েল আর আমেরিকার যুদ্ধের কথা বলছি। ইন্টারেস্ট রেট 10-year ট্রেজারি সাথে সাথে বেড়ে গেছে। দ্যাটস বিকজ ইনফ্লেশনের এক্সপেকটেশনটা বেড়ে গেছে, ডিউ টু কি কারণে? অয়েল প্রাইস বেড়ে গেছে, হায়ার অয়েল প্রাইস। সো অ্যাজ ইউ ক্যান সি, অল অফ দিস কানেক্টেড, সব কিছু কিন্তু ইন্টারকানেক্টেড, সব কিছু সংযুক্ত একটার সাথে আরেকটি। ইফ ইউ আর গোনা গো লেন্ড মানি টু ইউএস, আপনি ধরে নিন এই মুহূর্তে যদি আপনি যান এবং আমেরিকার সরকারকে আপনি লোন দেন, কিভাবে লোন দেন? যখন আপনি 10-year ট্রেজারি বন্ড কিনেন, আসলে আপনি সরকারকে লোন দিচ্ছেন, সরকার আপনাকে এটাকে ফেরত দিতে বাধ্য উইথ দ্য ইন্টারেস্ট রেট। ওকে, সো ইফ ইউ লেন্ড মানি টু দ্য ইউএস গভর্নমেন্ট, ধরে নিন 10-year ট্রেজারি নোট, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন রেট অফ ইনফ্লেশন বাড়ছে, রেট অফ ইনফ্লেশন টু ইনক্রিজ। যদি আপনি ধরে নেন আপনি 10-year ট্রেজারি নোট কিনেছেন এবং আপনি মনে করছেন যে ইনফ্লেশনের রেট বাড়ছে, সো হোয়াটস গোয়িং টু হ্যাপেন? এইটার কম্পনসেট করতে হবে তো, এক্সকিউজ মি, কম্পনসেটটা কীভাবে হবে? আপনাকে হায়ার ইন্টারেস্ট রেট দিতে হবে। আপনি যে রেটে কিনেছেন তার চেয়ে বেশি পয়সা আপনাকে ইন্টারেস্ট রেট দিয়ে ফেরত দিবে গভর্নমেন্ট, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি কজেস আ বিগ প্রবলেম। দ্যাটস ওয়াই আমরা এটি দেখছি। সো হায়ার ইন্টারেস্ট রেট, যখন 10-year ট্রেজারি নোট, যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, সাথে সাথে ইট মেক্স দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট গো আপ, সাথে সাথে 30-year ফিক্সড মর্গেজ রেট বেড়ে যায়। অর অ্যাটলিস্ট যদি নাও বাড়ে, এর কমা বন্ধ হয়ে যায়, ইন্টারেস্ট রেট কমা বন্ধ হয়ে যায়। বাট ইয়েস, দ্যাটস হোয়াটস হ্যাপেনিং রাইট নাও। এই মুহূর্তে এটি হচ্ছে। আমরা জানি এই যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, এবং এটি 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু দেম, কিন্তু এখন এটি 4th সপ্তাহে চলে এসেছে। And if the war ends, right, if the war ends, যদি যুদ্ধটা শেষ হয়, এবং যদি শেষ হয়, অয়েল প্রাইস যদি কমে আসে, মূল্য কমে আসে তেলের দাম, তাহলে আপনি দেখবেন মর্গেজ ইন্টারেস্ট রেটও কমে আসবে সাথে সাথে। সো বিশ্বাস করুন অথবা নাই করুন, এই যুদ্ধটি, আমি এই অনুষ্ঠানের যুদ্ধ নিয়ে আলোচনা করতে চাই না, বিকজ এই অনুষ্ঠানটি পলিটিক্যাল না, কিন্তু এটির সাথে যেহেতু অর্থনীতি জড়িত, এটি বারবার ঘুরে ফিরে চলে আসছে। দ্য ওয়ার দ্যাটস হ্যাপেনিং রাইট নাও, এই মুহূর্তে এটার এফেক্ট পড়ছে মিলিয়ন্স অফ আমেরিকানস, আমরা যারা এখানে আছি, যারা স্পেশালি যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, রিফাইন্যান্সিং করতে চাচ্ছেন, বিকজ ইয়োর মর্গেজ ইন্টারেস্ট রেট যেটি আছে অ্যাকচুয়ালি একটা বিগ পার্ট অফ হোম বাইং ইকুয়েশন। বাড়ি কেনার একটি বড় ইকুয়েশন হচ্ছে মর্গেজ ইন্টারেস্ট রেট, অফ কোর্স, রাইট? অ্যান্ড ইউ নো হোয়াট, আপনারা কি জানেন নিশ্চয়ই এটি, জাস্ট want to add this, ইটস নট শুধুমাত্র কিন্তু বাড়ি কেনার ক্ষেত্রে এটার এফেক্টই পড়ছে না, ইটস এফেক্টিং রিফাইন্যান্সিং অ্যাজ ওয়েল, যেটি কিছুক্ষণ আগে বললাম। ইটস শুধুমাত্র নতুন বাড়ি কেনার, আরেকটি বাড়ি কেনার জন্য মর্গেজের বাড়ছে না, যারা রিফাইন্যান্সিংয়ের কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও এই ইন্টারেস্ট রেটটি বাড়ছে, বিকজ
ইফ ইউ রিফাইন্যান্স এট এ লোয়ার মর্গেজ রেট, আপনি যদি লোয়ার মর্গেজে রিফাইন্যান্স করে থাকেন, অফকোর্স এটি আপনাকে কি করতে সাহায্য করবে? ইউ সেভ আ লট অফ মানি। কোথায়? আপনার মান্থলি পেমেন্টে। অ্যান্ড ইন টার্মস অফ দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট, আমরা কোথায় যাচ্ছি? উই ওয়ার হেডেড ইন দ্য রাইট ডিরেকশন, আমরা যাচ্ছিলাম, বাট দ্যাট কেম টু এ হার্ড স্টপ। আমরা কিন্তু গত সপ্তাহের আগের সপ্তাহ সঠিক পথায় যাচ্ছিলাম, অর্থাৎ মর্গেজ ইন্টারেস্ট রেট কমে আসছিল বাড়ির, কিন্তু এই মুহূর্তে সেটা একটা হার্ড স্টপ, একেবারে থেমে গেছে, থমকে গেছে। এবং থমকে তো যায়নি, ইট রিভার্সড। গত 2 সপ্তাহে এটি উল্টে গেছে, অর্থাৎ বাড়তে শুরু করেছে। সো আমি অ্যাবসলুটলি ক্লিয়ার হতে চাই এই ব্যাপারটিতে, যাতে আমরা সবাই বুঝি। উই ক্যানট প্রমিস, নোবডি ক্যান প্রমিস ইউ দ্যাট হোম প্রাইস অ্যাফোর্ডেবিলিটি সিচুয়েশন যেটি আছে, যে শক্ত অবস্থায় আছি, বাড়ি কেনাটা কষ্টসাধ্য ব্যাপার আছে, এটি সহসাই সমাধান হবে। ইটস গোয়িং টু ইমপ্রুভ ওয়ান্স দ্য ওয়ার ইজ ওভার। যুদ্ধ থেমে গেল যে সাথে সাথে এটি অবস্থার সিচুয়েশন ভালো হবে, ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। তার কারণটি কি? এই দেশটি, আওয়ার কান্ট্রি, দিস কান্ট্রি ডাজ নট হ্যাভ দ্য মানি ফর ওয়ার। আমাদের হাতে যুদ্ধের জন্য যথেষ্ট পয়সা নেই। তাহলে কি? অ্যান্ড অফকোর্স যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। গোয়িং টু ওয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ। সো তাহলে ফেডারেল সরকার কি করবে? হোয়াট দে আর গোনা ডু? তারা সেটাই করবে যেটি তারা সবসময় করে থাকেন। দে আর জাস্ট গোয়িং টু প্রিন্ট মানি। তারা ডলার প্রিন্ট করা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। কেন? এটি তাদের দরকার, কারণ এই যুদ্ধের ফান্ডটি আসবে কোথা থেকে? উইচ অফকোর্স কজ হবে কিসের? কি কারণ? কোন জিনিসগুলো বাড়ার কারণ হয়ে দাঁড়াবে? ইনফ্লেশন বাড়বে, যার কারণে বাড়ির প্রাইস বাড়বে, যার কারণে বাড়ির দাম বাড়ছে অলরেডি। অ্যান্ড দ্য লঙ্গার কনফ্লিক্ট, যত দিন ধরে এই যুদ্ধটি চলতে থাকবে, যত অর্থ তারা প্রিন্ট করতে থাকবেন, দ্য মোর অ্যান্ড মোর মানি দে প্রিন্ট, ইনফ্লেশন ততখানি বাড়তে থাকবে। বাট I just don't want to talk about the war, okay? আমি আসলে এখান থেকে চলে যেতে চাই যে এর কারণে শুধু মর্গেজ ইন্টারেস্ট রেটে বাড়ছে না, বাড়ি কেনার পরে অনেক লুকায়িত খরচ থাকে, যেটি আপনার স্টেটমেন্টে থাকে, অনেকেই দেখেন না খেয়াল করে। So I want to talk about this right now, the cost, the hidden cost of owning a home right now, এই মুহূর্তে। So here is much total average payment, okay? আপনি যেটি দেখছেন অন স্ক্রিনে, এটি হচ্ছে অ্যাভারেজ টোটাল পেমেন্ট। আপনি যদি একটি বাড়ি ওন করে থাকেন, আপনি ক্রয় করেছেন, এবং দ্য হোম প্রাইস হ্যাভ গান আপ ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, মূল্য বেড়ে গেছে, রাইট? এবং সাথে সাথে কিন্তু প্রাইস, আপনি যে পেমেন্টটি দেন সেটিও বাড়ছে। যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে 10 বছরের চার্ট। খেয়াল করে দেখবেন এই 10 বছরের চার্টে ইট ইজ রিয়েলি অ্যাক্সিলারেটেড আফটার প্যান্ডামিকের পরে। আপনার 2020 সালের যে দাগটি দেওয়া আছে, 2020 সালের পর প্যান্ডামিকের পরে এটি কি হু করে বাড়ছে। আপনার যে মান্থলি খরচ যেটা আছে, বিভিন্ন খরচ, অবভিয়াসলি বিকজ অফ অল দ্য মানি প্রিন্টিং, যে পরিমাণ সরকার অর্থ প্রিন্ট করেছেন প্যান্ডামিক এবং পরবর্তীতে, এবং তার সাথে সাথে বাড়ছে ইনফ্লেশন। ওকে, সো দিস ইজ দ্য টোটাল অ্যাভারেজ পেমেন্ট, যেটা আপনি এখন দেখছেন সবচেয়ে উপর ডান দিকে। দিস ইজ ওয়ার আই হ্যাভ সার্কেল, আপনি লাল সার্কেল দিকে, এটি হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট। কি পরিমাণ বেড়েছে আপনি খেয়াল করতে পারেন? দিস ইজ হাউ মাচ প্রপার্টি ইন্স্যুরেন্স। এটি হচ্ছে যে দাগটি দেখছেন, এই পরিমাণ বেড়েছে আপনার প্রপার্টি ইন্স্যুরেন্স, এবং এটির থেকে নিস্তার পাওয়ার কোনো রিলিফ আমি দেখছি না এবং শুনছিও না, মনেও হচ্ছে না। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান যেটি আপনারা দেখবেন, পরবর্তী লাল সার্কেল দেওয়া আছে, এটি হচ্ছে প্রপার্টি ট্যাক্স। 2019 সালের পর থেকে ইন্স্যুরেন্স কস্ট, দুঃখিত, দিস ইজ ইন্স্যুরেন্স, আগেটি ছিল, ওকে। সো প্রপার্টি ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, রাইট? 2019 সালের পর থেকে ইন্স্যুরেন্সের পরিমাণ বেড়েছে 72%, এবং প্রপার্টি ট্যাক্স বেড়েছে 31%, যেটি হলো সেকেন্ড দাগ যেটি আপনারা দেখছেন। So I want you to think about this way, কারণ মর্গেজ ইন্টারেস্ট রেট যদি কমেও আসে এই যুদ্ধের থামার পরে, বা কোনো একটা ভালো কিছু সংবাদ যদি আমরা পাই, then of course that's going to help home affordability. আপনি হয়তো বাড়ির দাম কমে আসবে, বা একটি জায়গায় থমকে দাঁড়াবে, আপনার অ্যাফোর্ড করতে পারবেন একটি বাড়ি ক্রয় করার ব্যাপারে। হাউএভার অ্যাফোর্ডেবিলিটি সিচুয়েশন যেটি আছে, এটা কিন্তু আসলে খারাপের দিকে যাচ্ছে। কেন? আপনার ইন্স্যুরেন্স বেড়ে যাচ্ছে, আপনার প্রপার্টি ট্যাক্স বেড়ে যাচ্ছে, এবং আপনি এটির সাথে কোনোভাবেই সামঞ্জস্য রেখে চলতে পারছেন না। ইউ ক্যানট কিপ আপ উইথ দিস রাইজিং অল দিস কস্ট।
I mean, just look at that, the graph. আপনি দেখবেন, it's nuts, it's crazy, it's wild. Actually, it's out of control. Okay? But আমি চাই না যে আপনারা এটি ভুল বুঝেন. I don't want you to misunderstand this situation. If you're trying to make argument, আপনি যদি একটা আর্গুমেন্ট তৈরি করতে চান that, it's better to, আমি, what, তাহলে বাড়ি না কিনা আমি রেন্ট করে থাকি. It's better to rent than own a home. আপনার আর্গুমেন্ট হতে পারে, অনেকের আর্গুমেন্ট এরকম হয়. দেন আপনাকে জানতে হবে যেটা, yes, আমি কিছু কিছু ক্ষেত্রে সেরকম মনে করি. I agree with you. If you are going to move out, যদি আপনি মনে করেন আপনি বাড়িটি ক্রয় করেছেন, আপনি সামঞ্জস্য রাখতে পারতেছেন না, অথবা আপনি যদি বাড়িটি ক্রয় করবেন এবং 4 বছরের মধ্যে আপনি বের হয়ে যাবেন, then yes, it makes some sense. কেন সেটি আরেকদিন বুঝাবো. But I want to just understand that if you are renting, আপনি যদি মনে করেন যে আপনি রেন্ট নিচ্ছেন, আপনার এত ঝামেলা, এত কিছু আপনি পোহাবেন না, ওকে, তাহলে তো আপনি রেন্ট দিবেন. সো ইফ ইউ আর রেন্টিং, আপনি মনে রাখবেন আপনার ল্যান্ডলর্ড কিন্তু আপনি বাড়িটা ওন করেন, এই কস্টগুলো কিন্তু ওনার আছে, এবং এই কস্টের সাথে সামঞ্জস্য রেখে আপনার রেন্টটিও কিন্তু উনি বাড়িয়ে দিবেন. সো হি ইজ গোনা পাস ডাউন দিস কস্ট টু ইউ ইভেন ইফ ইউ আর রেন্টিং. সো ইউ আর পেইং ফর ওয়ান ওয়ে অর আদার. আপনি যেভাবেই হোক বাড়ি ওন করেন অথবা রেন্ট থাকেন, এটি আপনার পকেট থেকে আসছে অ্যাজ এ রেন্টার অর এ হোম ওনার রিগার্ডলেস. এনিওয়ে, যেটি আপনারা এখন দেখছেন, দ্যাটস ওয়াই দ্য হোম অ্যাফোর্ডেবিলিটি ইন্ডেক্স, এটাকে বলা হয় হোম অ্যাফোর্ডেবিলিটি ইন্ডেক্স. অর্থাৎ একজন মানুষের ক্রয় ক্ষমতার যে একটা সামঞ্জস্যতা আছে, সেই ইন্ডেক্সটি এটি দেখাচ্ছে. এটি একটি ডিপ্রেস লেভেলে আছে, ওকে. নিচের অংশ দেখে খারাপ মনে করবেন, আসলে উপরের অংশটা ভালো. হ্যাঁ, সেটি কেন বলছি নাও, ইট ইজ, যেই দাগটি দেওয়া আছে সেই দাগটি বলছে যে আমরা এখন অ্যাভারেজ জায়গায় আছি. দুঃখিত, যে দাগটি দেওয়া আছে এটি বোঝাচ্ছে যে একটি অ্যাভারেজ ইনকাম ফ্যামিলি, অর্থাৎ আপনার যদি ইনকাম আমেরিকার স্ট্যান্ডার্ডে আপনি যদি অ্যাভারেজ ইনকাম ফ্যামিলি হয়ে থাকেন ইন দ্য ইউএস, আপনি বেয়ারলি কোনোভাবে একটি মানে অ্যাভারেজ প্রাইস বাড়ি কিনতে পারবেন এই দেশে, ওকে. কিন্তু আপনি থাকবেন পেচেক টু পেচেক অবস্থায়. You will be living paycheck to paycheck. কারণ এই যে দাগটি আছে 100 it's kind of like an equilibrium, okay? So এটি যত উপরের দিকে যাবে আপনার অ্যাফোর্ডেবিলিটি তত বাড়বে. কিন্তু রাইট নাও আমরা যেখানে আছি, ইটস নট এ গুড থিং. আপনি যদি বাড়ি কিনে নাও, আপনি যদি মধ্যম আয়ের লোক হয়ে থাকেন, আপনি চলবেন পেচেক টু পেচেক. অ্যান্ড ইফ দেয়ার আর সারপ্রাইজ এক্সপেন্সেস, যে এক্সপেন্সের কথা আমি বললাম যে হিডেন, অ্যান্ড দে উইল পপ আপ, দে উইল কাম, আপনি চান আর না চান, তাহলে বেসিকলি আপনি কিন্তু আসলে স্ক্রুড. ইউ আর রিয়েলি ইন এ ব্যাড শেপ অ্যান্ড ইটস গোয়িং টু বি ভেরি ব্যাড. তখন আপনি কি করবেন? আপনার ক্রেডিট কার্ডে হাত দিবেন, অথবা আপনি কি করবেন? আপনি রিটায়ারমেন্টের টাকায় হাত দিবেন, আর্লি উইথড্রল করবেন, অথবা লোন করবেন কিছুদিনের জন্য, ওকে. সো ইয়া, উই মাইট বি, যে দাগটি দেখছেন, হ্যাঁ আমরা স্লাইটলি একটু উপরে 100, বাট এটি নিয়ে খুব উল্লাস করার কোনো কারণ নেই. আই এম টেলিং ইউ, দ্যাটস নাথিং টু ব্র্যাগ অ্যাবাউট. কোনো একটি সময় প্যান্ডেমিকের আগে, প্যান্ডেমিকের পূর্ববর্তী সময় আমরা কোথায় ছিলাম দেখুন, 2020 সালের দিকে 160, 170, অর্থাৎ যে কেউ একটি বাড়ি কেনার ক্ষমতা রাখতো যদি আপনার ইনকাম ওকে থাকতো. অ্যান্ড দিস যেটি দেখছেন পরবর্তীতে, এটি আমি অনেকদিন ধরে দেখাইনি, প্রায় 7-8 মাস, 1 বছর তো হবেই. সো এটি বলছে যে কোন কোন স্টেট থেকে মানুষ মুভ আউট করে চলে যাচ্ছে এবং কোন কোন স্টেটে মানুষ মুভ ইন করছে. যত ডার্কার ব্লু দেখছেন আপনি, যত ডার্ক ব্লু দেখবেন, এই ডার্ক ব্লু কালার হচ্ছে এখানে মানুষ আসছেন, এইসব স্টেটে মানুষ চলে আসছেন থাকার জন্য. অরেঞ্জ অথবা অ্যাম্বার কালার যেটি আপনি দেখছেন, এখান থেকে মানুষরা বের হয়ে যাচ্ছে, দে আর গোয়িং, ওকে. সো these are so people are actually going there. So if you are notice, খেয়াল করবেন, টেক্সাস বেসিক্যালি একটি ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, একটি সমতায় পৌঁছে গেছে. এখানে একটি বিগ ফ্লাড হয়েছিল বেশ কিছুদিন আগে, একটি বড় বন্যা হয়েছিল ইন টেক্সাস, রাইট নাও. কিরকম বন্যা? মানুষের বন্যা, প্রাকৃতিক বন্যা নয়. অর্থাৎ অনেকেই এখানে মুভ করা শুরু করেছিলেন. there was a big flood into টেক্সাস, মানুষ শুধু টেক্সাসেই যাচ্ছিল. বাট এটি এখন স্টেবিলাইজ হয়ে গেছে, এখন আর সেরকম নতুন পরিমাণ মানুষ যাচ্ছে না. নাম্বার 3, সেটি হচ্ছে কি, উই হ্যাভ পিপল লিভিং. কোন কোন জায়গাতে মানুষ আপনি খেয়াল করে দেখবেন, ইলিনয়, শিকাগো, ওকে, ইলিনয়. নাম্বার 2, কোথা থেকে মানুষ বের হচ্ছে? আর নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক থেকে স্টেট অফ নিউ ইয়র্ক থেকে মানুষ চলে যাচ্ছে. নাম্বার 3,
ক্যালিফোর্নিয়া থেকে মানুষ চলে যাচ্ছে। সো আমি ভুল বলেছিলাম, ব্লু যেখানে সেখান থেকে মানুষ বের হয়ে যাচ্ছে, অরেঞ্জ যেখানে সেখানে মানুষ মুভ ইন করছে। ওকে, নাও নাম্বার ওয়ান স্টেট, ইন দ্য নাম্বার ওয়ান স্টেট যেখানে মানুষরা রিলোকেট করছেন, কেন করছেন জানি না, অর্থাৎ আবার যাওয়া শুরু করেছেন নতুন করে, সেটা হচ্ছে ফ্লোরিডা। এবং ইউনো আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি মানে বুঝতে পারি কেন ফ্লোরিডা যাবেন, ওয়েদার ভালো বা একটা এই ধরনের একটা কিছু আছে, এবং কেন বের হয়ে যাবেন সেটাও আমি বুঝতে পারছি, কারণ ফ্লোরিডা হ্যাজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট ইমিগ্রেশন রুলস, ভেরি ডিফিকাল্ট টু গেট হেলথ কেয়ার অ্যান্ড অল দিস থিংস, বাট দেয়ার ইজ স্টিল পিপল, তারা এখনো মানুষ সেখানে যাচ্ছেন। ওকে, আমার কাছে এটি খুব সারপ্রাইজিং মনে হয়েছে, কাজে আমি এটি তুলে ধরলাম আপনাদের কাছে। ওকে, অ্যান্ড ইফ সামওয়ান ওয়ান্টস টু এক্সপ্লেইন দিস টু, আমি জানি না ক্যান যদি হ্যাঁ, আমি আমি ক্যালিফোর্নিয়া থাকি না, মাঝে কয়েকবার গিয়েছি ঘুরতে বেশ কিছু দিনের জন্য। ওকে ফাইন, বাট আই ডোন্ট নো ক্যালিফোর্নিয়া কি ঘটনা। নাম্বার ওয়ান সিটি ইন দ্য কান্ট্রি যেখান থেকে মানুষ চলে যাচ্ছেন, মুভ আউট করছেন, সেটি হচ্ছে লস অ্যাঞ্জেলেস। যদিও ক্যালিফোর্নিয়া এমন একটি এসছে যেখানে মানে ওভারঅল অ্যাজ এ স্টেট তারা জনসংখ্যা হারাচ্ছেন, অর্থাৎ অনেক মানুষ চলে যাচ্ছেন ক্যালিফোর্নিয়া থেকে, কিন্তু নাম্বার ওয়ান সিটি যেখানে মানুষ মুভ ইন করছেন, অর্থাৎ থাকার জন্য যাচ্ছেন এবং মানে চিরস্থায়ীভাবে বা লং টার্মের জন্য, সেটি হচ্ছে স্যাক্রামেন্টো, অলসো ইউনো পার্ট অফ ক্যালিফোর্নিয়া। সো কি হচ্ছে সেখানে, যারা স্যাক্রামেন্টো আছেন তারা কমেন্ট করে জানাবেন, যারা ক্যালিফোর্নিয়া আছেন কেন লস এঞ্জেলস থেকে সবাই বের হয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি 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 ইন্টারেস্টিং। সো এই ছিল হাউজিং মার্কেট আপডেট, কিন্তু এটি আমাকে এখন নিয়ে আসছে ইন্টারেস্ট রেট। আপনাদের সবার জানার কথা যে কেভিন ওয়ারশ, যিনি নতুন ফেডারেল রিজার্ভের চেয়ার হবেন, মে মাসে তার মিটিং আছে, এপ্রিল মাস 29 তারিখে একটি মিটিং আছে ফেডারেল রিজার্ভের, কিন্তু মে মাসে হবে তার প্রথম মিটিং, দুঃখিত জুন মাসে তার হবে প্রথম মিটিং। ওকে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিয়ে আসার অন্যতম একটি কারণ হচ্ছে কেন জেরোম পাওয়েল, যিনি এখনকার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, ওকে, উনি কিন্তু ইন্টারেস্ট রেট কমাচ্ছিলেন না এবং কমাননি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা শুনে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছিলেন ইন্টারেস্ট রেট আরও কম থাকা উচিত। কাজেই উনি অনেক চেষ্টা করেছিলেন জেরোম পাওয়েলকে ফায়ার করে দেওয়ার, মামলা মোকদ্দমাও চলছে, কিন্তু কিছুতেই কিছু না হওয়ায়, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ফায়ার করতে পারেন না হেড অফ দ্য চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, ওকে, বাই ল, এবং পারেনি। এখন উনি চলে যাচ্ছেন, ওনার টার্ম শেষ হয়ে যাচ্ছে, আসছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের নির্বাচিত লোক, এবং ওখানে বসানোর উনার একটি অন্যতম কারণ হচ্ছে উনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা শুনে ইন্টারেস্ট রেট কমাবেন। বাদ সাধছে একটি বড় ব্যাপার, সেটি হচ্ছে এই যুদ্ধটি। আবারও যুদ্ধে চলে আসলাম কথাবার্তা। মার্কেট বিশ্লেষক যারা আছেন, স্টক মার্কেট অ্যানালিস্ট অ্যান্ড এক্সপার্টস, এখন তারা মনে করছেন ফেডারেল রিজার্ভ এর পরবর্তী যে সিদ্ধান্ত হতে পারে, ওকে, সেটি হতে পারে কিরকম, ইন্টারেস্ট রেট কমানো নয়, বরঞ্চ ইন্টারেস্ট রেট বাড়ানো। এর অন্যতম প্রধান কারণ হলো তেলের দাম দ্রুত বেড়ে যাওয়া, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা এবং সংঘাতের শুরু হয়েছে সেই কারণে। তেলের দাম বাড়লে পরিবহন, খাদ্যসহ অন্যান্য পণ্যের দামও বেড়ে যায়, এটি আপনাদের জানা, যার ফলে বেড়ে যাবে কি ইনফ্লেশন। সো ফলে ইনফ্লেশন আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়ে যায়। এই পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী যারা আছেন তারা মনে করেন ইনফ্লেশন নিয়ন্ত্রণ, ইনভেস্টর যারা আছেন বড় বড়, তারা মনে করছেন ইনফ্লেশনকে যদি নিয়ন্ত্রণ রাখতে হয় তাহলে ফেডারেল রিজার্ভের আর কোনো উপায় থাকবে না, এবং হয়তো ইন্টারেস্ট রেট দীর্ঘ সময়ের জন্য যেখানে আছে এখন 3.75 ইন্টার ব্যাংক ইন্টারেস্ট রেট, সেটি সেখানেই রাখতে হবে, এমনকি প্রয়োজন হলে এটি আরও বাড়াতে হতে পারে কমানোর বদলে। সো সহজ ভাষায়, সহজভাবে তেলের দাম বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, তাই বাড়বে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেটও। সো মাচ ফর দিস প্রেসিডেন্ট ট্রাম্পস নিউ ফেডারেল রিজার্ভ অ্যান্ড এত চিৎকার চেঁচামেচি। ইন্টারেস্ট রেট কমানোর ঝুঁকি তারা কোনোভাবেই নিতে পারবেন না এই মুহূর্তে, সম্ভবই নয়। আমি জানি এটি ইটস নট এ গুড নিউজ, ইটস আ ব্যাড নিউজ, কিন্তু বাস্তবতা বলছে আমরা যে সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি, সেই সমীকরণের সাথে মার্কেটের কোনো সম্পর্ক নেই, অর্থনীতির কোনো সম্পর্ক নেই, এটি সম্পর্ক হচ্ছে বাস্তবের, এবং বাস্তব বলছে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়লে পরিবহন বাড়বে, পরিবহন বাড়লে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব রকম পণ্য দ্রব্যের মূল্য বেড়ে যাবে, এবং মূল্য বেড়ে গেলে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি কমাতে হলে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, সিম্পল ইকুয়েশন, ইটস নট ম্যাজিক।
আপনারা যারা স্টক মার্কেটে আছেন আপনারা জানেন যে স্টক মার্কেট আজকে পতন ঘটেছে। গত 2 দিন বা 3 দিন আগে সেটি 800 পয়েন্ট পড়েছিল, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত এটি 500 পয়েন্ট পড়েছে। অনেকেই মনে করছেন কি করবেন। ইয়েস, ইটস এ গুড কোয়েশ্চেন, কিন্তু আই এম নট এ প্রফেশনাল ইনভেস্টর, আই এম নট এ লাইসেন্স ইনভেস্টর, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, বাট আমি আমার ওপিনিয়ন বলতে পারি। এই মুহূর্তে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি অর্থ হাতে থাকে, it's a lifetime opportunity. It is a lifetime opportunity to buy equity and আপনি স্প্রেড আউট করতে পারেন। ওকে, এটি নিয়ে হয়তো আগামী সপ্তাহে আমি আরও ডিটেলস বলবো, বাট দিস ইজ গোয়িং টু বি আ লাইফ টাইম অপরচুনিটি যদি আপনার হাতে অর্থ থাকে এবং আপনি জানেন কোন কোন স্টকে আপনি কি করতে হবে। বেশ কিছু স্টক আছে, ইটস আন্ডার ভ্যালুড রাইট নাও। ওকে, নাও ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ মেটার নামে সু হয়েছে। তারা জাজ তাদেরকে 500 বিলিয়নের উপরে পে করতে বলেছেন এবং তাদের ভবিষ্যৎ যে ইপিএস আছে এই সমস্ত জিনিস ভালো নয়। কাজেই বি কেয়ারফুল উইথ মেটা। ওকে, জাস্ট লাইক অরাকল, অনেকেই অরাকল কিনে বিপদে পড়েছেন, কিন্তু মনে রাখবেন লং টার্মের জন্য ইটস ওকে। 1 বছর এখন এটি নিচে থাকলেও 1 বছর বা 2 বছর পর এটি উপরে যাবে। হ্যাঁ, আপনার টাকাটি এই মুহূর্তে আটকে আছে, দ্যাটস ট্রু, বাট ইফ ইউ পিক দ্য রাইট স্টক, রাইট, ইউ শুড বি ওকে। সো আমি আশা করছি আগামী সপ্তাহে এটি আমি তুলে ধরবো। নাও ইমিগ্রেশন আপডেটস। আপনারা জানেন যে সেনেটে ভোট হয়েছে, আপনারা জানেন দ্য হাউস অ্যান্ড সেনেটে ভোট হয়েছে গতকালকে ওভারনাইট, সারা তারা ওখানে ছিলেন এবং সেখানে ভোটে হোমল্যান্ড সিকিউরিটির মানে আপনারা জানেন 42 দিন ধরে কিন্তু স্ট্যান্ড অফ চলছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ট্যাকটিক্স নিয়ে। ওকে, তো এই যে বিলটি আনা হয়েছিল, ডেমোক্রেটরা বিলটি আটকিয়ে দিয়েছেন যাতে করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তাদের ফান্ডিংটা না পান। কেন? তাদের অভিযোগ হচ্ছে আইস যে কর্মকাণ্ড করছে এটি সঠিক নয়। আপনারা জানেন 2 জন আমেরিকান গুলি খেয়ে মারা গেছেন আইসের হাতে এবং এটি একেবারে অপ্রয়োজনীয় ছিল। নৃশংসভাবে তাদের ইন ব্রড ডে লাইট দে ওয়ার কিলড, দে ওয়ার মার্ডার্ড অ্যাকচুয়ালি, রাইট। এই সমস্ত কারণে ডেমোক্র্যাট সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যে বিলটি আছে সেটি পাস করবেন, ইমিগ্রেশন বিল, রাইট। কিন্তু এটি নিয়ে সেনেটে তারা যখন এটি 42 দিনের সমাধান হয়নি, তারা যখন এটি নিয়ে স্ট্যান্ড অফে দাঁড়ালেন, গতকালকে তারা একটি কম্প্রোমাইজে এসেছেন ইন দ্য সিনেট যে তারা বিলটি পাস করাবেন। কিভাবে করাবেন? এই ইমিগ্রেশনের যেটি আছে আইস এবং ডিএইচএস এটির ফান্ডিং থাকবে না, কিন্তু টিএসআই যেটি আছে তাদেরকে ফান্ডিং দেওয়া হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সেরকমই নির্দেশ দিয়েছিলেন। এই বিলটি চলে গিয়েছিল সেখানে, এই বিলের মধ্যে কি নেই? ইট ডাজন্ট ইনক্লুড ফান্ডিং ফর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম বর্ডার অ্যান্ড বর্ডার পেট্রোল, ইমিগ্রেশন কাস্টমস অর বর্ডার পেট্রোল, অ্যান্ড ইট ডাজ নট এর মধ্যে ইনক্লুড ডিম্যান্ড ফর ডেমোক্রেটস হচ্ছে কি লিমিট দ্য ট্যাকটিক অফ ফেডারেল ইমিগ্রেশন অফিসার। ফেডারেল ইমিগ্রেশন অফিসার যে ট্যাকটিক অবলম্বন করছেন সেটি তারা করতে পারবেন না। লেজিসলেশন এখন এটি গিয়েছিল হাউসে, কিন্তু এই কিছুক্ষণ আগে, অনুষ্ঠানটি আমরা লাইভ করছি, কিছুক্ষণ আগে খবর এসেছে মাইক জনসন স্পিকার অফ দ্য হাউস বলেছেন এটি তারা পাশ করাবেন না, এটি তারা সমর্থন করেন না। অর্থ কি? অর্থ হচ্ছে সেনেট রিপাবলিকান এবং হাউস রিপাবলিকানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ডিএইচএস ফান্ডিং আসলে ল্যাপস হয়ে গেছে ফর টেন্স অফ থাউজেন্ড অফ পিপল, অনেক লক্ষ লক্ষ যারা টিএসএ কর্মী আছেন তাদের জন্য। তারা কিন্তু পে পাচ্ছিলেন না, তারা কুইট করছিলেন, যার ফলে এখন কি হয়েছে এয়ারপোর্টগুলোতে কি একেবারে ব্যস্ত অবস্থা, বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে ফর উইকস। এবং ফর উইকস ডেমোক্রেটসরা কি করেছেন? এইটি সমর্থন করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। ওকে, সো আপনারা জানেন কিছুক্ষণ আগে বলেছিলাম the federal officer killed 2 US citizens in Minneapolis. সো আমরা দেখবো এটা এখন কোথায় যায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন উনি যেটি করবেন সেটি কি করবেন, উনি বলবেন ইমিডিয়েটলি যাতে টিএসএ এর মানুষরা, এমপ্লয়িরা তাদের বকেয়া বেতন সহ বেতন পাওয়া শুরু করেন। আমি মনে করি যে সেটা যদি হয় তাহলে খুবই ভালো হবে, তার কারণ এয়ারপোর্টগুলি অচল হয়ে গেছে। এখন যারা ওয়ার্ক পারমিট নিয়ে আছেন, ইভেন গ্রিন কার্ড নিয়ে আছেন, আমি একটি কথা বলবো, ইভেন ডোমেস্টিক ট্রাভেল ইজ নট এ গুড আইডিয়া, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য এয়ারপোর্টস। এটা হচ্ছে আমার ওপিনিয়ন, বাকিটা আপনারা বুঝে দায়িত্ব নেবেন। নাও বেশ কিছু আপডেট আমি এখন তুলে ধরবো। একটি আপডেট হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে, ভিসা ফর প্রেগনেন্ট ওমেন। ওকে, এটি অলিখিত, এই মেমোটি এখনো প্রকাশিত হয়নি, বাট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। ওকে, সেটি কিরকম? এটি অলিখিত, আনঅ্যানাউন্সড। এই মুহূর্তে যদি কোনো মহিলা
প্ল্যান করছেন যে উনি আমেরিকাতে এসে সন্তান জন্ম দিবেন, আপনি হয়তো ইতিমধ্যেই অ্যাপ্লাই করে রেখেছিলেন ভিসার জন্য এবং আপনাকে ভিসা দেওয়া হয়ে গেছে। আপনি যখন এয়ারপোর্টে যাবেন এবং এয়ারপোর্টে যেয়ে যখন দাঁড়াবেন, তখন যখন তারা দেখতে দেখতে পাবে যে আপনি আসলে প্রেগনেন্ট এবং আপনি তাদেরকে বলছেন আমি আই এম গোয়িং টু সি মাই ফ্রেন্ডস অর ফ্যামিলি, কিন্তু তারা জানবে যে আপনি কিন্তু ওখানে যাচ্ছেন টু গিভ বার্থ। এই ধরনের যারা আছেন তাদেরকে ফ্লাইটে বোর্ড করতে দেওয়া হবে না, ডিসপাইট হ্যাভিং এ ভ্যালিড ভিসা। ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও তাদেরকে আর প্লেনে চড়তে দেওয়া হবে না, বোর্ড করতে দেওয়া হবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা আছেন এই দলে। ওকে, নাও বার্থ রাইট সিটিজেনশিপ। আজকে আলোচনার বিষয়, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন এই বিষয়টি হচ্ছে আমেরিকার নাগরিকত্ব নিয়ে একটি বড় সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প উনি তার একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন যার লক্ষ্য হলো বার্থ রাইট সিটিজেনশিপ, অর্থাৎ আমেরিকাতে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি আপনি আমেরিকার নাগরিকে পরিণত হন অথবা নাগরিকত্ব পাওয়ার নিয়ম। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে উনি এটি বন্ধ করতে চান। ট্রাম্প প্রশাসনের মতে যে 14th অ্যামেন্ডমেন্ট আছে, ইউএস কনস্টিটিউশনের কথা বলছি, ওকে, এই কনস্টিটিউশন অনুযায়ী ইন দ্য ইউনাইটেড স্টেটস কখনোই তাদের মতামত অনুসারে কখনোই আনডকুমেন্টেড যারা আছেন, যাদের কোনো কাগজপত্র নেই, যারা অস্থায়ী ভিসায় এসেছেন, যারা ভিজিট ভিসায় এসেছেন বা কোনো ওয়ার্ক ভিসায় এসেছেন, অস্থায়ী ভিসায় থাকা বিদেশি যারা আছেন তাদের সন্তানরা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে, তাদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়নি দ্য 14th অ্যামেন্ডমেন্ট। এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের আর্গুমেন্ট। ওকে, তার অ্যাডমিনিস্ট্রেশনের আর্গুমেন্ট। কিন্তু বিশেষজ্ঞ অনেকে আছেন, সমালোচক অনেকে আছেন, তারা বলছেন এটি সাংবিধানিক বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে এই ব্যাখ্যাটি আমেরিকার দীর্ঘদিনের সাংবিধানিক নীতির সাথে সাংঘর্ষিক। অর্থাৎ তাদের ব্যাখ্যা হচ্ছে এটি বলে না, এটি বলছে এখানে জন্ম হলেই আপনি নাগরিক। ইতিমধ্যে একাধিক ফেডারেল আদালত যেটি আছে, কোর্ট, তারা কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে সাময়িক স্থগিতা, টেম্পোরারি ইনজাংশন যেটি বলে থাকে, জারি করেছেন। তবে আইনি লড়াই কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি, কারণ তারা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড তার অ্যাডমিনিস্ট্রেশন এই মামলাগুলো নিয়ে আপিল করেছেন এবং এটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে, রাইট? এখন আছে সুপ্রিম কোর্টে। নাও আগামী সপ্তাহে, নেক্সট উইক, সুপ্রিম কোর্ট এটি দেখা শুরু করবে। দিস ইজ গোয়িং টু বি হিউজ ফর এভরিবডি। যদি আদালত ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আমেরিকাতে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব নিয়মে একটি ঐতিহাসিক পরিবর্তন আসবে। কারণ প্রতি বছর, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান অনুসারে প্রতি বছর এই হাজারো পরিবার এইখানে আসেন এবং তাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ করেন। প্রতি বছর হাজার পরিবার এই প্রভাবের এইটির মুখে পড়তে যাবেন। এটি কোন দিকে যায় সেটাও কিন্তু দেখা একটি বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। সো আমরা চোখ রাখছি এই ব্যাপারটার উপরে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বেশ কয়েকটি ব্যাপারে তুলে ধরেছি, স্টক মার্কেটের কথা আরেকবার একটু বলবো আপনার যারা আই হ্যাড এ পজিশন টুডে। সো ইমিগ্রেশনটা শেষ করি। ইমিগ্রেশন ব্যাপার যেটি বললাম, এইটি এখন দেখার বিষয়টি কোথায় যায়। আমি বেশ কয়েক মাস আগে, আমার মনে হয় 6 থেকে 7 মাস আগে, আমি একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানে বলেছিলাম কারা এটির মধ্যে পড়বে, কারা এটির বাইরে পড়বেন যদি রায়টা পক্ষে এবং বিপক্ষে, যদি ট্রাম্প প্রশাসনের পক্ষে রায়টি যায়। আমি আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে, আগামী সপ্তাহে হলে ভালো হবে, আমি যখন আমাদের এই জিনিসটা যখন চলমান আছে, আমি সেটি আরেকবার তুলে ধরবো আপনাদের কাছে, এক্স্যাক্ট নাম্বারস অ্যান্ড ডাটা সব কিছু থাকবে, তখন আপনারা বুঝে যাবেন এটি যখন বলবৎ হবে, কখন থেকে বলবৎ হবে, কার জন্য এটি বলবৎ হবে। কারণ এটি একটি কাট অফ ডেট আছে, আমার সম্ভবত মনে আছে 2026 সালের ফেব্রুয়ারি 2 পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না। ওকে, সো এখনও কিন্তু অনেক স্টেট আছে যেখানে কিন্তু এরকম চলছে। প্রায় 22টি স্টেট আছে যাদের বাবা মার গ্রিন কার্ড না থাকলে অথবা পার্মানেন্ট কোনো রেসিডেন্সি না থাকলে, সিটিজেনশিপ না থাকলে, দুজনের একজনের, তাদের বাচ্চাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দিচ্ছেন না। There are 22 states. সো তাদের ক্ষেত্রে কি হবে যদি এই আইনটি বলবৎ হয়ে যায় বা বলবৎ না হয়, রাইট? এই সমস্ত জিনিস আমি তুলে ধরবো আগামী সপ্তাহে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এই ইমিগ্রেশন ইজ গোয়িং টু বি আ বিগ ডিল, দ্য বিগ ডিল রাইট নাও। তার মধ্যে আরেকটি ব্যাপার আমি আপনাদের কাছে ছোট্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যারা ম্যারেজ
কেস সাবমিট করছেন আমেরিকার বাইরে নয়, যারা বিয়ের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করছেন, তাদের আবেদনগুলো কিন্তু খুব দ্রুত মুভ করছে। কিছু কিছু ক্ষেত্রে আমি অনেকজনের সাথে কথা বলেছি, কিছু কিছু ক্ষেত্রে 2 থেকে 3 মাস সাবমিট করার 2 থেকে 3 মাসের মধ্যেই তাদেরকে ডাকা হচ্ছে। আগে যেরকম একটি ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া হতো 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে ডাকা হতো, এখন কিন্তু সেরকম হচ্ছে না। কাজে আপনি যদি এই দলের হয়ে থাকেন, প্লিজ রিমেম্বার যে আপনার সব কাগজপত্র সঠিক আছে, আপনার সব জয়েন্ট পেপারস, বোনাফাইড ম্যারেজ, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার ক্রেডিট কার্ড, বাসার চাবি, হোয়াটএভার, ড্রাইভার্স লাইসেন্সের অ্যাড্রেস সব একেবারে সঠিক আছে। কারণ যেই মুহূর্তে ফাইল করছেন তার থেকে 2 মাস 3 মাসের মধ্যে আপনাদেরকে ডাকা হচ্ছে, এই গ্রুপকে ডাকা হচ্ছে। ইয়েস, আমরা জানি যে ইমিগ্রেশন স্লো চলছে, বিভিন্ন বিষয়ে ইমিগ্রেশন স্লো চললেও এই জিনিসটা খুব দ্রুত চলছে এবং তারা খুব দ্রুত এটি রায় দিচ্ছেন। ইদার ডিনাই করছেন অথবা অ্যাকসেপ্ট করছেন অথবা বলছেন আরও কাগজ লাগবে তোমার, রিকোয়েস্ট ফর কমেন্টস, রাইট? সো RFP যেটিকে বলি আমরা, এইটি হচ্ছে ম্যারেজ কেসের একটি ব্যাপার। সো ম্যারেজ কেসে যদি আপনি থেকে থাকেন, আমি বলবো যে বি ভেরি কেয়ারফুল। আজকে এইখানে আমি শেষ করব। আমি আশা করি অনুষ্ঠানে বেশ কিছু তথ্য তুলে ধরেছি যেটি আপনাদের কাজে লাগবে। সামগ্রিক অবস্থা বোঝানোর চেষ্টা করেছি, কোথায় আছি অর্থনৈতিকভাবে আমরা, হাউজিং মার্কেটের বিস্তারিত আপডেট তুলে ধরেছি, কারণ আজকে মাসের শেষ দিন। আমি আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যাদের অন্য কারোর যদি কাজে লাগে, সাহায্যতে আসে, প্লিজ তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময়ের মতো আপনারা এই যে অনুষ্ঠানের সমস্ত সময় জুড়ে আমার সাথে ছিলেন, আপনাদের সমর্থনের জন্য, সাপোর্টের জন্য আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। বিদায় নিচ্ছে এখনকার মতো। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।